নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে এই নাগরিকত্ব, অনুপ্রবেশ, বাংলা ভাগ এই সমস্ত বিষয়ের উপর কয়েকটা কথা বলবো। অনেকেই আমাকে টেলিফোন করেছেন, তারা অভিযোগ করছেন যে আমি আর নিয়মিত ভিডিও করছি না বা ইউটিউবে ভিডিও পোস্ট করছি না। তারা যে অভিযোগ করেছেন সেটা ঠিকই বলেছেন। আসলে আমি এই ভিডিও করা এবং পোস্ট করার ক্ষেত্রে আগ্রহ অনেকটা হারিয়ে ফেলেছি এই কারণে, আপনারা জানেন যে আমি মূলত উদ্বাস্তুদের নাগরিকত্বের ইস্যু নিয়েই ভিডিওগুলো করছিলাম এবং সেই সমস্ত ভিডিওতে কিছু মানুষ, সবাই নয়, কিছু মানুষ মন্তব্য করছেন যে মন্তব্যগুলি কি বলবো, সবসময় শোভনতার সীমা পেরোচ্ছে না এরকম নয়, অনেক ক্ষেত্রেই শোভনতার সীমা পেরিয়ে যাচ্ছে এমনভাবে মন্তব্য করছেন। আমার যেটা মনে হয়েছে যে আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন তার মধ্যে অনেকেই বিজেপির সভ্য সমর্থক আছেন। তো বিজেপির সভ্য সমর্থক থাকায় কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা সেটা হলো তারা যদি নাগরিকত্বের যে সমস্যা, এই সমস্যার থেকে নিজ পার্টির গুরুত্বটা বেশি দেন, যুক্তি না মানেন এবং সেই অনুযায়ী যদি একজন পার্টির হার্ডকোর কর্মী নেতা হিসেবে যে মানসিকতা, সেই মানসিকতা থেকে যদি মন্তব্য করেন এবং তা যদি অশোভন হয়, সেক্ষেত্রে সমস্যা হয়। কারণ আমরা চাই যে পার্টি যে যাই করুন, নাগরিকত্বের প্রশ্নে উদ্বাস্তু মানুষেরা বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, ইতিহাস পর্যালোচনা করে ঐক্যবদ্ধ হয়ে একটা লড়াই সংগঠিত করা হোক। সেইটা ওই মন্তব্যগুলো দেখে অনেকটাই আশাহত হয়ে আমি আর উদ্যোগ নিয়ে এগুলো করছিলাম না। অনেকেই টেলিফোন করে বলছেন যে ভিডিওগুলো চালিয়ে যাওয়ার জন্যে, এবং আমি এটা বুঝি সব মানুষ তো একরকম হবে না। তা সত্ত্বেও তো যা হোক, এরকম একটা অবস্থার মধ্যে গত 3-4 দিন ধরে এবিপি আনন্দে বিভিন্ন পার্টির যে সমস্ত প্রতিনিধিরা আসেন, ঝগড়াঝাটি করেন, বক্তব্য রাখেন, তারা এবং একই সঙ্গে 2-1 যারা এবিপি আনন্দের এক্সপার্ট, বিশেষজ্ঞ যারা থাকেন, তারা যে সমস্ত কথা বলছেন মানে এই অনুপ্রবেশ নিয়ে, উদ্বাস্তু অনুপ্রবেশকারী নিয়ে, রাজ্য ভাগ হওয়ার বিষয় নিয়ে, রাজ্যের উপর যে চাপ, অর্থনৈতিক চাপ, মানে যেটাকে বলছেন জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন, এই সমস্যা এইটা, এবং একই সাথে এই পশ্চিমবাংলার সৃষ্টি, যার কৃতিত্ব নাকি, মূল কৃতিত্ব নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি, এই সমস্ত নিয়ে বিজেপি এই দাবি করে, কিন্তু বিরোধীরা এই প্রশ্নে কোনো কথা বলেন না। আমার ধারণা তারা এসব ইতিহাসগুলো জানেন না বা সাম্প্রদায়িক ভাবনা চিন্তার সাথে অনেকটাই হয়তো একটা জায়গাতে হয়তো মিল থেকে যায়, যার জন্য এই বিষয়গুলো নিয়ে আর
প্রতিবাদ বা বিরোধিতা করছেন না, অন্যান্য বিষয় নিয়ে করছেন। এরকম একটা প্রেক্ষাপটে মূলত এই এপিবি আনন্দ তার এই আলোচনা এইগুলো শুনে মনে হচ্ছিল যে এই বিষয়ে দুই চারটে কথা বলার দরকার। আর এমনিতে তো একটা সাধারণ আগ্রহ আমার উদ্বাস্তুদের, নাগরিকত্বের প্রশ্ন, উদ্বাস্তুদের সমস্যা নিয়ে আছেই। তো যা হোক, আমি কিছু কথা আপনাদের বলবো, যাদের ভালো লাগবে তারা আরও কিছু বেশি মানুষ যাতে ভিডিওটা দেখতে পারেন, শুনতে পারেন, দয়া করে একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এই যে নাগরিকত্বের সমস্যা উদ্বাস্তুদের, এইটার কিন্তু একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা বেশিরভাগ লোক না জানার কারণে অনেকটাই সমস্যা তৈরি হচ্ছে। আমাদের সম্পর্কে ধারণা ইত্যাদি ইত্যাদি নিয়ে সঠিক ভাবে মূল্যায়নটা হচ্ছে না। এই যে নাগরিকত্বের সমস্যা উদ্বাস্তুদের, এইটে একেবারে পরিকল্পিতভাবে যে বিজেপি তৈরি করেছে, এই বিষয়টা আমরা বিভিন্নভাবে অনেক দিন থেকে আপনাদের বলার চেষ্টা করেছি। আমরা এটা বলছি পার্টিবাজি করার জন্য নয়, আমরা এটা বলছি উদ্বাস্তুদের শত্রু মিত্র, বা আরও স্পষ্ট করে বলতে হয় যে বেশি শত্রু কম শত্রু, এইটাকে শনাক্ত করবার জন্যে আমরা এই কথাগুলো বলছি। আসলে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আপনারা জানেন যে প্রথমে দুবার এসেছিল যখন তারা স্থায়ী সরকার তৈরি করতে পারেনি। প্রথমবারে তাদের সরকার মাত্র 13 দিন লাস্টিং করেছিল, ক্ষমতায় ছিল। তারপরে আবার তারা ক্ষমতায় আসে, মধ্যখানে নির্বাচনও হয়, এবং সেবারে তারা ঠিক 13 মাস ক্ষমতায় ছিল। তারপরে সরকার পড়ে যায়। তারপরে তারা 89 সালে তারা সরকার গঠন করে, যেটা 5 বছর স্থায়ী হয় অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে। এই যে যখন 13 দিন 13 মাসের সরকার, এই সময়কাল থেকে বিজেপি নাগরিকত্বের প্রশ্নে উদ্বাস্তুদের ক্ষতি করার পরিকল্পনা করে এবং তা ঘোষণা করে। এবং এই ঘোষণা বারাসাতের কাছারি ময়দানে বা ঠাকুরনগরের মেলার মাঠে এসে করেছেন তা নয়। এই ঘোষণা আদবানি, স্বরাষ্ট্রমন্ত্রী আদবানি পার্লামেন্টের মধ্যেই এই ঘোষণা করেছিলেন, এবং সেইটা নিয়ে তারা গোটা দেশ জুড়ে সেই অনুযায়ী প্রচার আন্দোলন শুরু করেন। আপনারা জানেন যে বিজেপির পিছনে আরএসএস আছে, তাদের একটা ভালো নেটওয়ার্ক আছে, ওরা সাংস্কৃতিক সংগঠন বলে। হ্যাঁ, তারা তাদের মতো করে একটা ইতিহাস, তাদের মতো করে একটা যুক্তি, এইটা তারা তৈরি করে এবং মানুষকে সেই অনুযায়ী বোঝান, বা বলা যায় মগজ ধোলাই করেন। তো ওই সময়ে আপনারা যদি মনে করতে পারেন, না হলে আমি বলছি, আপনাদের মনে পড়বে বলবার পর, যে পশ্চিমবঙ্গের বিধানসভাতে একজন বিজেপির এমএলএ নির্বাচিত হয়েছিলেন, আপনাদের মনে থাকতে পারে। এবং বিজেপিকে প্রথমবার নির্বাচিত করার কৃতিত্ব যদি বলেন বা কুখ্যাতি যদি বলেন, সেটা হয়েছিল আমাদের অশোকনগর কেন্দ্রের ভোটার যারা, তারা এটা করেছিলেন। সম্ভবত উপনির্বাচনে জিতেছিলেন, এবং যিনি এমএলএ হয়েছিলেন তার নাম ছিল বাদল ভট্টাচার্য।
আমি আপনাকে বলছি এইটা 28শে জুন 2000 সাল, ওই যে নাগরিকত্বর যে বিলটা এলো, কুখ্যাত বিল, সেটা 2003-এ। আমি তারও 3 বছর 4 বছর আগের কথা বলছি। 2000 সালের 28শে জুন, সেদিন বুধবার ছিল, এই বাদলবাবুর নেতৃত্বে কলকাতার স্টুডেন্টস হলে, ওই কলেজ স্কোয়ারে একটা মিটিং হয়। সেইটা মিটিংটা আমি সেটা নিয়ে যে রিপোর্ট করেছিলাম, দেখুন এই বইটাতে সেই রিপোর্টটা আছে। এগুলো না থাকলে তো, এই রিপোর্টগুলো না থাকলে তো মনে পড়তো না। তো আমি যে রিপোর্টটা করেছিলাম, সেই রিপোর্টের হেডিংটা করেছিলাম হিন্দুত্ব ও উদ্বাস্তু। এইটা ছিল হেডিংটা। তো সেই যে মিটিং, সেই মিটিংয়েই এই অনুপ্রবেশকারী শব্দটা তারা উদ্ভাবন করেছিলেন, প্রকাশ করেছিলেন। আইনত যেটা 2003 সালে অনুপ্রবেশকারী বলে, ইল্লিগাল মাইগ্রান্ট কারা ইত্যাদি ইত্যাদি আইন তৈরি করে। কিন্তু এই অনুপ্রবেশকারী বিষয়টা নিয়ে চর্চা তাদের আগে থাকতেই শুরু হয়, এবং সেটা এই পাবলিক মিটিংয়ে, হয়তো এর আগেও করেছেন সেটা আমি জানি না, আমি এই পাবলিক মিটিংটায় গেছিলাম রিপোর্ট করার জন্যে। একটা নীলাকাশ পত্রিকা আমরা বের করতাম, সেটাতে একটা রিপোর্ট করব বলে আমি মিটিংটাতে হাজির ছিলাম। আমি এটা বলছি যে এই সময় থেকে কিন্তু তারা এই অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তুদের বিব্রত করবার, তাদের বিরুদ্ধে আইন তৈরি করবার একটা প্রচেষ্টা শুরু করে। এবং সেইটা আর দু একটা তথ্য আপনাদের একটু বললে আপনাদের আরও খানিকটা পরিষ্কার হবে। সেটা হলো, এই যে বিজেপি, এই বিজেপি দলের একটা আইনজীবীদের একটা সংগঠন আছে। আমি জানি না এখন আছে কি না, না হলে এটা ছিল, তখন আছে বা ছিল। সেইটা তারা সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিল। এইটা ওই 2000 নয়, 2000 সালের রিপোর্ট, মানে 98-99 সালের ঘটনা। 98-99 সালে, সম্ভবত 98 সালে হতে পারে, বা 99 সালে হতে পারে। সেই সময়ে তারা সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিল। সেই মামলায় যখন করেছিল, সুপ্রিম কোর্ট তখন বিজেপি গভর্নমেন্টে এসে গেছে, তার মানে 99 সালই হবে, একটা আপডেটেড স্ট্যাটাস রিপোর্ট নাম দিয়ে সুপ্রিম কোর্টে একটা রিপোর্ট জমা দিয়েছিল এই বিজেপি সরকার। আমি সেইটা এবং ওই সময়ের দু একটা ঘটনা আপনাদের কাছে একটু বলি। সেই সময়ে লালকৃষ্ণ আদবানি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পার্লামেন্টে বলেছিলেন, ঘোষণা করেছিলেন যে সমস্ত দেশবাসীকে, বিশেষ করে সীমান্ত অঞ্চলের নাগরিকদের নাগরিক কার্ড দেওয়া হবে। আপনি সময়কালটা একটু মাথায় রাখুন, তাহলে এই আজকে পর্যন্ত নাগরিকত্ব সম্পর্কে তাদের যে ক্রিয়াকলাপ, ধাপ্পা, এইটা অনেকটা পরিষ্কার হতে পারে, বা একটা ধারণা অন্তত হবে। তো নাগরিক কার্ড দেওয়া হবে, এটা ঘোষণা করেছিলেন ওই 99 সালে। বিশেষ করে সীমান্ত অঞ্চলে এটা করা হবে। এবং তিনি বলেছিলেন যে সরকার যে নাগরিক কার্ড দেবে, 2 রঙের নাগরিক কার্ড দেবে। একটা কার্ডের নাম হবে, এই রং হবে সবুজ, আরেকটা কার্ডের রং হবে লাল। যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র, আইনসঙ্গত কাগজপত্র যারা জমা দিতে পারবেন, দেখাতে পারবেন, প্রমাণ করতে পারবেন, তারা পাবেন সবুজ রঙের কার্ড। আর যারা সেটা পারবেন না, তারা পাবেন লাল রঙের কার্ড। আসলে এইটা হলো একটা ওয়ার্ক পারমিট।
মানে তারা এখানে থাকবেন কাজ করবেন, কিছু একটা নীতিমালা তৈরি করে কি কি অধিকার তারা পাবেন আর কোন কোন নাগরিক অধিকার পাবেন না, এগুলো তারা নির্দিষ্ট করে দেওয়ার একটা প্ল্যান করেছিলেন। এইটা ঘটেছিল না, আমি এটা ভুল বললাম। এটা 99 সালে ওই 5 বছরের যে টার্ম, সেই টার্মের সময় নয়, এটা তার আগে 98তে তারা ওই 13 মাসের সরকারের সময়কার ঘটনা। কারণ আমি পরের রিপোর্ট পরে একটুখানি দেখে আমি বুঝতে পারছি এটা 98 সালের ঘটনা। তা এই সময়ে ওই যে আপডেটেড রিপোর্ট যেটা সুপ্রিম কোর্ট চেয়েছিল, কংগ্রেস তার পরিকল্পনার কথা ওই যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ করেছিল। সেই রিপোর্টে তারা বলেছিল যে তারা ওই যে আসামে আইএমডিটি যে আইনটা ছিল, সেটা অনেকটা উদ্বাস্তুদের সুবিধা ছিল এই আইনটাতে। তো সেটা বলেছিলেন ওই আইএমডিটি তারা বাতিল করবেন, এটা একটা বলেছিল। ওই আপডেটেড রিপোর্ট যেটা সুপ্রিম কোর্টকে যেটা জানিয়েছিল গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, ওই 13 মাসের সরকার তাদের পরিকল্পনার কথা যেটা জানিয়েছিল সুপ্রিম কোর্টে, আইএমডিটি বাতিল করার কথা বলেছিলেন। আর বলেছিলেন ফরেনার্স অ্যাক্ট বা ওই বিদেশ সংক্রান্ত আইনটি তারা সংশোধন করবেন। আর খুব তাড়াতাড়ি সীমান্ত অঞ্চলের নাগরিকদের পরিচয়পত্র, ছবিসহ পরিচয়পত্রটা বাধ্যতামূলক করবেন। পাসপোর্ট এবং নাগরিকত্ব আইনটা তারা কিন্তু 2000 সালের ওই সময় এটা বলেছিল, আপডেটেড রিপোর্টটা প্লেস করেছিল। তারপরে 99তে পার্মানেন্টলি ক্ষমতায় আসলো। এইবারে 2000 সালের 21শে আগস্ট তারা কিন্তু ওই সময় প্ল্যান করেও তো টেকেনি, 13 মাসে পড়ে গেল। পরে 99তে পার্মানেন্টলি যখনই এসে গেল, সেই সময়ই তারা এই 2000 সালের 21শে আগস্ট তারা এই পাসপোর্ট আইনটা সংশোধন করে, আইনটা পাশ করে দেয়। আইনটাতে কি ছিল? আইনটাতে ছিল যে যারা অনুপ্রবেশকারী বেআইনিভাবে ভারতে আসবেন, আগের আইনে ছিল, আগের যে পাসপোর্ট আইন, এই ফরেনার্স অ্যাক্ট, ফরেনার্স তো নয় এটা, আগের যে পাসপোর্ট আইন সেটাতে ছিল বিনা পাসপোর্টে আসলে তাদের 3 মাস, সর্বাধিক 3 মাস সাজা হতো, মানে দোষী প্রমাণিত হলে। এই যে সংশোধনী হলো, এই সংশোধনীতে করা হলো 3 মাসটাকে বাড়িয়ে করা হলো 5 বছর, এবং তার সাথে এবং অথবা 5 বছরও হতে পারে, আবার 5 বছরের সাথে 50,000 টাকা জরিমানাও হতে পারে। 5 বছর এবং 50,000 টাকা জরিমানা, অথবা এমন হতে পারে যে হয় 5 বছর জেল অথবা 50,000 টাকা জরিমানা, যে কোনোটা সেটা জজ সাহেব মনে করবেন করতে পারেন। আবার ওই আইনে বলা হলো যে এই যে পারাপার করা, বেআইনিভাবে ভারতে আসা, এটা যদি দ্বিতীয়বার ধরা পড়ে, দ্বিতীয়বার যদি একই অপরাধ করে, তাহলে শাস্তির মেয়াদ হবে দ্বিগুণ। এর সঙ্গে আরও একটা কথা বলা হলো, ধরুন ওপার বাংলা থেকে এলো, এখানে এসে তো ঘর ভাড়া নিয়ে থাকে, কারো বাড়িতে এসে এমনি থাকতে পারে, আত্মীয় স্বজনের বাড়িতে। তো এরকম যিনি আশ্রয় দেবেন তারও কিন্তু কঠোর ব্যবস্থা তার বিরুদ্ধেও নেওয়া হবে। এই বিষয়গুলো ওই আইনে করেছে। এটা 2000 সালের ঘটনা। 98 সাল থেকে পরিকল্পনা করে আইনটা পাশ হলো এসে 2000 সালে। ওই আইনজীবী সংগঠনটা, আমি নামটা তখন বলতে পারিনি, এই আইনজীবী সংগঠনের নাম হচ্ছে অল ইন্ডিয়া লয়ার্স ফোরাম ফর সিভিল লিবার্টিজ। ওই যারা সুপ্রিম কোর্টে মামলাটা করেছিল। সুপ্রিম কোর্টে ওই সময়ে
বিজেপি গভর্নমেন্ট ওই যে আপডেটেড রিপোর্ট যেটা দিয়েছিল সেটাতে আরও জানায় যে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্যে বিশেষ আদালত তৈরি করা হবে এবং পরবর্তীকালে সেটা হয়েছে। আপনারা জানেন আসামে যে ট্রাইব্যুনালগুলো মানে এই বিশেষ আদালতগুলো ওই যে ঘোষণা ওই যে আইন সেই অনুযায়ী তারা তৈরি করেছে। আর এই যে বিশেষ আদালত যখন হবে তখন অনেকেই ধরা পড়বেন যারা এসেছেন। যখনই শনাক্ত হবেন যে ইনি বাংলাদেশি তখন পুশব্যাক করার ব্যাপার হবে। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ তো স্বীকার করে না, আর এইটা বিনিময় করার চুক্তিও নেই। তো এই কারণে এইসব লোককে ধরে জেল জরিমানা যাওয়ার হলো, 3 বছর 5 বছর জেল খাটার পরে যখন বাংলাদেশে ফেরত পাঠাবে তখন বাংলাদেশ নাও নিতে পারে। এবং সেই কথা ভেবে ওই যে ডিটেনশন ক্যাম্প, এই ডিটেনশন ক্যাম্পের পরিকল্পনা হয়। সেটাও ওই যে আপডেটেড স্ট্যাটাস রিপোর্ট ওইটাই বিজেপি সুপ্রিম কোর্টকে জানায়। এবং সেখানে আরও বলে যে এই ডিটেনশন ক্যাম্পগুলো মূলত হবে 3টে প্রদেশে। কি পশ্চিমবাংলা, ত্রিপুরা এবং আসামে এই বন্দি শিবিরগুলো গড়া হবে। এবং তার মধ্যে আরও একটা কথা ওই রিপোর্টে সুপ্রিম কোর্টে বিজেপি গভর্নমেন্ট বলেছিল 2000 সালে যে প্রথম শিবিরটা গড়া হবে, প্রথম ডিটেনশন ক্যাম্পটা হবে পশ্চিমবাংলার পেট্রাপোলে, এই হরিদাসপুরে। এইটা বলেছিল শুধু তাই না, আমাদের এখানে যে রিপোর্টটা আমরা পাচ্ছি সেখানে দেখছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট 23 লক্ষ টাকা বরাদ্দ করে দিয়েছিল। ওই সময় 23 লক্ষ টাকা বরাদ্দ করেছিল ডিটেনশন ক্যাম্প পেট্রাপোলে তৈরি করবার জন্যে। এবং আমি মনে করতে পারি খানিকটা যে সেই সময়ে সম্ভবত বুদ্ধদেববাবু এসে গেছেন, আমার ঠিক মনে নেই। পশ্চিমবঙ্গ সরকারও এই ব্যাপারটাতে আপত্তি করেনি। পুরনো মানুষ যারা আছেন, রাজনীতির খবর রাখেন, তারা একটু মনে করুন বুদ্ধদেববাবু একসময় এই জনবিন্যাসের ভারসাম্য পরিবর্তনের জন্যে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ফলে, উদ্বাস্তুদের আগমনের ফলে জনবিন্যাসের ভারসাম্য পরিবর্তন হয়ে গেছে, এ জিনিস আর বরদাস্ত করা হবে না। এবং ওই একই সময়কালে সেই কুখ্যাত বা বিখ্যাত উক্তি বুদ্ধদেববাবুর যে মাদ্রাসাগুলি হচ্ছে সন্ত্রাসবাদের আতুড়খানা, আতুড়ঘর, এই কথাগুলো কিন্তু একই সময়ে এই জনবিন্যাস আর এই সন্ত্রাসবাদের আতুড়ঘর এই কথাগুলো বুদ্ধদেববাবু বলেছিলেন। তো এই কথাগুলো বলেছিলেন এবং এইটা করবার জন্যে কিন্তু তৎপরতা বিজেপি গভর্নমেন্ট 2000 সাল থেকেই শুরু করে। এবং এই যখন শুরু হয়, যারা উদ্বাস্তু আন্দোলন করেন অনেকেই এখন এইসব দাবি করেন। আমি আমাদের যারা শ্রোতা দর্শক বন্ধুরা আছেন তাদের বলছি যে আমরা কিছু মানুষ, কিছু সংগঠন কিন্তু এই 98 সাল থেকেই বিজেপির এই যে পরিকল্পনা, অশুভ পরিকল্পনা, উদ্বাস্তু বিরোধী পরিকল্পনা, এইটার যে বিপদ হবে এটা বুঝতে পেরেছিলাম। এবং বুঝতে পেরেছিলাম বলেই আমরা 1998 সালের 6 জুন মাসের 6 তারিখে আমরা কলকাতার ভারতসভা হলে একটা কনভেনশন করেছিলাম গভর্নমেন্টের এইসব, মানে ওই প্রথমেই যেটা 98 সালে যে ঘোষণা আদবানি করেছিলেন তার বিরুদ্ধে একটা কনভেনশন করেছিলাম। এবং সেখানে
দুজন এমপি, তখন দুজন এমপি কিন্তু ওই মিটিংয়ে হাজির হয়েছিলেন। একজনের নাম আপনারা জানেন, তিনি এখন মোদী সরকারের মন্ত্রী, রামদাস আঠাউলে। উনি রিপাবলিকান পার্টি করতেন, তখন ছিলেন বিজেপি বিরোধী, আম্বেদকরপন্থী। এখন তিনি পাল্টি খেয়ে ওদিকে চলে গেছেন। আরেকজন ছিলেন RS গাভাই, ওই যে গাভাই সাহেব আছেন এখন সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনার বাবা, উনিও এমপি ছিলেন তখন। ওরা দুজন কিন্তু এই বাঙালি উদ্বাস্তুদের পক্ষে ভারত সভা হলে বিজেপি বা লালকৃষ্ণ আদবানির যে ঘোষণা তার বিরুদ্ধে ওই মিটিংয়ে হাজির হয়েছিলেন। একটা কনভেনশন করে কিন্তু আমরা সেদিন শেষ করিনি। ওইটা হলো জুন মাসে, 6 জুন। আমরা 12ই আগস্ট রাজ্যব্যাপী অনেকগুলো সংগঠন, ছোট ছোট সংগঠন, 12-14টা সংগঠন, 14-15 সংগঠন, আমরা রাজ্যব্যাপী একটা সাধারণ ধর্মঘট ডাকি। মানে এইটাতে যে ধর্মঘট সফল হয়েছিল তা নয়। আসলে এইটা করে আমাদের সাধ্য অনুযায়ী কোনো জায়গায় আমরা একটু রেল অবরোধ করলাম, কোনো জায়গায় কিছু মিটিং করলাম, বা এটাকে সামনে রেখে অনেকগুলো প্রচার আন্দোলন আমরা করলাম, এগুলো আমরা করেছিলাম। এবং কলকাতা এবং শহরের উপকণ্ঠ এই যে লোকাল ট্রেনগুলো প্রায় 3টে লাইনেই কিন্তু 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমরা রেল অবরোধ করেছিলাম। এটা আমার মনে আছে, কারণ আমি দমদম ক্যান্টনমেন্টে ওই জায়গায় সিপিএমের লোকজন আমাদের উপর হামলা করেছিল। আমাদের কয়েকজন আহত হয়েছিলেন এবং সেই মারামারিতে ওদেরও 2-3 জন আহত হয়েছিলেন। আমার পায়ে খুব বড় রকমের চোট লেগেছিল, যে কারণে বিষয়টা আমার খুব ভালো মনে আছে। এবং এইটার পরে আগস্ট মাসে হলো 98 সালের, আবার 29শে জানুয়ারি 99 সালে আমরা আবার একটা রেল আর সড়ক অবরোধের ডাক দিয়েছিলাম। এইটা আমরা করেছিলাম। আর ঠিক এর মাঝে সম্ভবত 31শে অক্টোবর 11টা ছোট ছোট রাজনৈতিক দল আমরা ওই ভারত সভা হলে আরও একটা কনভেনশন করেছিলাম। এবং সেখান থেকে আমরা কিছু এই লাল কার্ড সবুজ কার্ডের এই পরিকল্পনার বিরুদ্ধে আমরা কিছু প্রোগ্রাম, আমরা কিছু আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলাম। এই সবগুলো আমরা করেছিলাম। এই জিনিসগুলো কিন্তু আমরা 98 সাল থেকে শুরু করি। আমরা 98 সাল থেকে শুরু করি এই কৃতিত্ব নেওয়ার জন্য কিন্তু আপনাদের আমি বলছি না কথাগুলি। আমি এই কথাগুলি বলছি যে 98 সাল থেকে বিজেপি উদ্বাস্তুদের সর্বনাশ করার প্রক্রিয়া শুরু করে। আর সেই ঘটনাতে অবধারিতভাবে আমরা যেটুকু এর প্রতিবাদ করতে পেরেছিলাম সেটা আপনাদের আমি বললাম। এইটা হলো একটা দিক। এখন এইটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। অনুপ্রবেশ নিয়ে এবিপি আনন্দে খুব আলোচনা হচ্ছে। আর এবিপি আনন্দের আলোচনা মানে আপনি যেন লক্ষ লক্ষ মানুষ শোনেন। আপনারা কয়েক হাজার লোকে আমার কথা শুনবেন, এবিপি আনন্দে তো লক্ষ লক্ষ মানুষ শোনেন। ফলে তার একটা প্রতিক্রিয়া মানুষের মনের উপরে জানা বোঝা তো সেরকমভাবে হয়। তো এই আলোচনাতে যে অনুপ্রবেশকারী বলছেন, আপনি লক্ষ্য করবেন যে করেছেন অথবা আগামী দিনে লক্ষ্য করুন, বিজেপি কিন্তু আবার নতুন করে এই অনুপ্রবেশের বিষয়টা আনছেন। যেমন এর আগে 5-7 বছর আগে যেভাবে অমিত শাহ যেভাবে অনুপ্রবেশকারী বলে এখানে একের পর এক মিটিং করতেন, ঠিক মধ্যেখানে একটু ব্যাপারটা তারা অন্যরকমভাবে বলছিলেন। এবারের নির্বাচনে একটা ধাক্কা খেয়ে আবার কিন্তু তারা ওই উগ্র যে অবস্থান, সেই অবস্থানে ফিরে যাচ্ছেন। তারা বলছেন ঠারে ঠরে, যেটা বলছেন পরিষ্কার বলছেন না, কিন্তু দেখবেন খেয়াল করে পরিষ্কার বলছেন না, কিন্তু ঠারে ঠরে যেটা বলছেন অনুপ্রবেশকারী হচ্ছে মুসলমানরা। এইটা হচ্ছে বিজেপি সেই লাইনে আবার ফিরছে। ওই যে জায়গাতে ভয় পেয়ে মুসলমানরা এর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন, সে শাহিনবাগ বলুন, আমাদের পার্ক সার্কাস বলুন, ওই যে ট্রেনে বাসে আগুন ইত্যাদি ইত্যাদি
যে ঘটনা ঘটেছিল দিল্লিতে, আরও বড় বড় ঘটনা ঘটেছিল, দেশব্যাপী ঘটেছিল, আবার সেই লাইনে ফিরতে চাইছেন। কিন্তু আমি আপনাদের বলছি একটা জিনিস খেয়াল করুন, যে অনুপ্রবেশকারী যে শব্দটা, এই শব্দটা কি এটা সাহিত্যের শব্দ, না এইটা একটা আইনি ভাষা? এইটা কিন্তু একটা আইনের বিষয়, এবং এইখানে কে কি বললেন, কাকে বোঝালেন, এইটা দিয়ে কিছু হবে না। এইটা দিয়ে যেটা হবে, ভারতের নাগরিকত্ব আইন যাদের অনুপ্রবেশকারী বলেছে, অনুপ্রবেশকারীর বিরুদ্ধে যখন দেশবাসীকে সচেতন এবং সজাগ, বা অনুপ্রবেশের বিরুদ্ধে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মানুষকে যখন এককাট্টা করবেন, তখন আসলে আইনত যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে কিন্তু এককাট্টা করা হচ্ছে। আর মূল বিপদটা হচ্ছে কিন্তু উদ্বাস্তুদের এই জায়গাতে। আইনের কথা যদি বলেন, তাহলে 2014 সালের পরে, 2014 সালের আগে যারা এসেছেন তারা হিন্দু হলে অনুপ্রবেশকারী নন, তারা ভারতে বৈধ বসবাসকারী, যদিও নাগরিক নন, সেটা একটা পর্যায়ে। কিন্তু 2014 মানে এখন থেকে 10 বছর আগের ঘটনা। তাহলে এখন থেকে 10 বছর আগে যে হিন্দু এবং যদি মুসলমান কিছু এসে থাকেন, তারা কিন্তু সবাই অনুপ্রবেশকারী। ফলে বিজেপি যখন বলছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তখন কিন্তু তারা মূলত 2014 সালের পরে আসা হিন্দুদের বিরুদ্ধেই, কারণ তারাই ব্যাপক সংখ্যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। ফলে এই প্রচারের জন্যে যত মানুষ, দেশের যত মানুষ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চলে যাবেন, জনমত যখন তাদের বিরুদ্ধে তৈরি হবে, তার মানে হচ্ছে এই উদ্বাস্তু মানুষের বিরুদ্ধে জনমত তৈরি হবে। এইটা কিন্তু ভয়ঙ্কর বিপদের একটা জায়গা, এবং বিজেপি এই লাইনটাই নিয়েছে। এইভাবেই এবার তারা ভোট সংগ্রহ করার চেষ্টা করছেন। তারা এটা বলছেন যে অনুপ্রবেশটা জনবিন্যাসে ভারসাম্য পরিবর্তন করছে, এখানকার স্থানীয় মানুষের রুটি রুজি, চাকরি ইত্যাদি সমস্যা সৃষ্টি করছেন। এবং এটা যখন বলছেন, তখন কিন্তু শুধু বিজেপি বলছে তা না, দেখবেন কংগ্রেস, তৃণমূল, তারাও কিন্তু এই জায়গাতে, কারণ তাদেরও ভোট দরকার, তারাও কিন্তু এই জায়গাতে মিউ মিউ করে প্রতিবাদ তাও কিন্তু করছে না। ফলে এই জিনিসটা খেয়াল করুন, এটা কিন্তু সামগ্রিকভাবে উদ্বাস্তুদের বিরুদ্ধে চলে যাবে কি চলে যাচ্ছে। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে পূর্ববঙ্গ থেকে লোক যারা এসেছেন, তারা কি শুধু এই মুখটা আর পেটটা নিয়ে এসেছেন? তারা তো দুটো হাত এবং পা নিয়েও এসেছেন। তারা কি এই রাজ্য তৈরি করার, এই রাজ্যের উৎপাদনে অংশগ্রহণ করেনি? এই রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে তারা কিছু করেনি? সেইটা তাদের অবদান নয়? এই কথাটা কিন্তু মানুষ বলছে না। এই অনুপ্রবেশকারী বলে যে কথাগুলো বলছে, নিশ্চয়ই তার কিছু সমস্যা আছে, আমি বলছি না, আমাদের সম্পদ সীমিত ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এর সাথে সাথে এটাও তো ঠিক, তারা সম্পদ সৃষ্টি করছেন, এটা তো মিথ্যে নয়। দেশভাগের প্রেক্ষাপটটাও আছে। ফলে এই গোটা ব্যাপারটা কিন্তু অনেকটাই গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু শুরু হয়েছে। আমি এই যে কর্মসংস্থানের প্রশ্নটা যখন আনছেন, এবং সেইটা দিয়ে যখন বোঝাচ্ছেন এই যে আত্মশ্রমিক পরিযায়ী হয়ে বিদেশে চলে যেতে হচ্ছে এখানে ওখানে, এবং এইটার সাথে সাথে আরেকটা কথা আপনাদের একটু মাথায় রাখা দরকার, কর্মসংস্থানের ব্যাপার যদি হয়, মানুষ আসার জন্য যদি অর্থনীতির উপর চাপ পড়ে, তা মানুষ কি শুধু ভারতে আসে? ভারত থেকে মানুষ বিদেশে যায় না? যায় কি? পার্লামেন্টে বা গভর্নমেন্টকে যদি আপনি জিজ্ঞেস করেন, আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর কত মানুষ ভারতে এসেছেন, আর কত মানুষ ভারত ছেড়ে বিদেশে চলে গেছেন পাকাপাকিভাবে, বা কত মানুষ বিদেশে অস্থায়ীভাবে চাকরি করতে যাচ্ছেন,
এই দুটো আলাদা করে যদি হিসেব নেন তাহলে বোঝা যাবে যে বিষয়টা চাপ পড়ছে কি পড়ছে না। মানে আপনি যদি সবাইকে তাড়িয়ে দেন তাহলে তো আপনার মাথায় রাখতে হবে পৃথিবীর সব দেশ তার দেশ থেকে যদি তাড়িয়ে দেয় তাহলে কত ভারতীয় ভারতে ঢুকবেন, এই হিসেব তো মাথায় রাখতে হবে। একজ্যাক্ট হিসেব না থাকলেও পার্লামেন্টে এইটা নিয়ে অনেক দিন আগে কিন্তু কিছু পরিসংখ্যান দেওয়া নেওয়া হয়েছে, গভর্নমেন্টের পক্ষ থেকে বলেছে। আমার যতদূর মনে পড়ে, আমি শেষ যে পরিসংখ্যান আমি জানি মনে আছে, সেটা হলো 1,85,00,000 মতো মানুষ একটা সময় পর্যন্ত বলেছিলেন, সেই সময় পর্যন্ত বা তারও কিছু আগের সময় পর্যন্ত। জল তারপরে অনেক দূর গড়িয়েছে, সেই হিসেব যখন নেই সেটা আমরা বলতে পারছি না। সে জল গড়িয়ে যেমন ভারতেও অনেক এসছে, আবার ভারত থেকেও জল গড়িয়ে অনেক চলে গেছেন। আমি যে হিসেবটুকু আছে সেইটুকু নিই, সেইটুকু একটু আলোচনা করি। সেটা হলো 1,85,00,000 মানুষের 80 বা 85 লক্ষ মানুষের একটা হিসেব পার্লামেন্টে গভর্নমেন্ট দিয়েছিলেন। এবং একই সাথে ওই টাটা সার্ভিস লিমিটেডের একটা সমীক্ষা ছিল, সেটা উল্লেখ করে বলেছিলেন ওই 1,75,80,00,000 মানুষ পাকাপাকিভাবে ভারত ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছেন। মানে এই পাকাপাকিভাবে চলে যাওয়া ব্যাপারটা, আর যত মানুষ ভারতে এসেছেন পাকাপাকিভাবে বা অস্থায়ীভাবে, এই দুটো সমান, যেমন এসেছেন তেমন গেছেন। আর প্রায় অত মানুষ বা তার থেকে একটু বেশি মানুষ অস্থায়ীভাবে ভারতের লোক বিদেশে কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, হ্যাঁ চাকরি বাকরিও করেন, লেবারের কাজ করতে যান ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে কথাগুলো বলে উদ্বাস্তুদের বিরুদ্ধে দেশের মানুষকে খেপানোর চেষ্টা চলছে, বিজেপি তার পান্ডা, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোও তার বিরুদ্ধে এই আমি যে কথাগুলো বলে বিরোধিতা করছি এইটা কিন্তু তারা বলছেন না, অন্তত টিভি মিডিয়াতে আমরা যেগুলো দেখছি, খবরের কাগজে যেগুলো দেখছি। ফলে এই সব বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া দরকার। আর এর সঙ্গে এই যে মেরুকরণের বিষয়টা নিয়ে বলতে গিয়ে ওই শ্যামাপ্রসাদকে হাইলাইট করে, শ্যামাপ্রসাদ একটা হিন্দুদের আবাসভূমি তৈরি করেছিলেন, পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, এই যে কথাগুলো বলেন, এর বিরুদ্ধেও একটা কথা বলছেন না তৃণমূল বা কংগ্রেস, কিন্তু এইটা ইতিহাস নয়। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ তৈরি করেনি। তো আমি এক্ষুনি দেখতে পাচ্ছি 37 মিনিট আমার এই ভিডিওটা হয়ে গেছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি ওটা আনছি না, যদিও এই দুটো কিন্তু পরস্পর সম্পৃক্ত, একটার সাথে একটা সম্পর্ক আছে। তাই সেটা আমি একটা আলাদা ভিডিওতে কাল পরশু আমি করব। আজকে আপনাদের ঠিক এই পর্যন্ত আমি বললাম, যাতে অন্তত বিজেপিকে অতীত জানলে একটু ভবিষ্যতের অনুমান করা যায়। আমরা যখন ওই অভিভাবকরা যখন ছেলে মেয়ের বিয়ে দেন, তখন তো মাতুল বংশ এগুলো একটু দেখেন। কেন দেখেন মানে একটু অতীত পরিবেশ ইত্যাদি দেখে একটা অনুমান করা যায়। মিলবে এরা সবসময় হয়তো হয় না, কিন্তু তবুও এই চেষ্টাটা কিন্তু থাকে। ফলে অতীতটা জানলে ভবিষ্যতের ব্যাপারগুলো খানিকটা বোঝা যায়। বিজেপিকে চেনবার জন্যে এই কথাগুলো, এটা আরও একটু বিস্তারিত আপনাকে জানতে হবে, অনেক লেখা আছে। আমি যেখান থেকে একটু বললাম, সেটা জানতে গেলে দেখুন আমার একটা সংকলন আছে। এইটা 95-96 থেকে 2000 সাল পর্যন্ত নানান রিপোর্ট এর মধ্যে আছে। সেগুলো এইটার আমি একটা নতুন এডিশন বের করছি, এই তো এ মাসের মধ্যেই বেরিয়ে যাবে, এ মাসের 15 তারিখের আগে হয়তো বেরিয়ে যাবে। যারা একটু সংগঠক, যারা আরও ডিটেলস জানতে চান, তারা একটা কপি একটু সংগ্রহ করে নেবেন। দেখবেন যে বিজেপি এবং অন্যান্য এই উদ্বাস্তু প্রশ্নে যে রাজনীতিটা শুরু হয়েছে মোটামুটি ওই 98 সাল থেকে, সেটা সম্পর্কে একটা ধারণা পাবেন এবং বিজেপির স্বরূপটা আপনারা অনেকটা অনুমান করতে পারবেন। আজকে এই কথাগুলো বলে আমি বিদায় নিচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার। বাকি অংশটা আমি কাল পরশু আমি একটা ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার।